আমাদেরকে ওই পাড়ার ওই এরিয়ার কেউ না কেউ ইনফর্ম করে যে এখানে একটা 14 বছরের মেয়ের বিয়ে হচ্ছে, একটা 17 বছরের মেয়ে বিয়ে হচ্ছে। ওইসব ক্ষেত্রে আমরা মুসলিম সংখ্যা খুব বেশি দেখি, যে মুসলিমদের ওই বিষয়টা খুব বেশি পরিমাণে বাল্য বিবাহটা হয় বাজারে। তখন আমাকে বিভিন্ন ধরনের ঠেট আসে, তো আমি এগুলোকে বেশি একটা কেয়ার করি না। কি করবে, আর্থিক দিকে যারা পিছিয়ে রয়েছে তারাই ওই ধরনের স্টেপ বেশি পরিমাণে নিচ্ছে। তো আমরা যেটা করছি, আমরা কন্যা কথা আমরা যেটা করছি, আমরা বিভিন্ন এরিয়াতে মহিলা স্বাবলম্বী করছি, তার পাশাপাশি বাচ্চাদের স্বাবলম্বী করছি। আরবান এরিয়াগুলোতে আমরা ফ্রিতে ক্লাস চালাচ্ছি, নাচের ক্লাস, গানের ক্লাস, রিসাইটেশন, বিভিন্ন ধরনের ক্লাসেস আমরা ফ্রিতে চালাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আমি রয়েছি প্রীতম আপনাদের সাথে, এবং আমার সাথে যে ব্যক্তিত্ব রয়েছে একাধারে তিনি যেমন সমাজসেবক এবং রাজ্যের অন্যতম আইনজীবী। আজ আমরা কথা বলছি আইনজীবী এবং কন্যা কথার ফাউন্ডার পূজা দাসের সঙ্গে। প্রথমে আপনাকে ত্রিপুরা টিভির কথায় স্বাগত জানাবো। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত ৮টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। নমস্কার প্রত্যেককে যারা দেখছেন, আপনাদের দর্শক রয়েছে তাদেরকে। ম্যাডাম, প্রথমে জানতে চাইবো আইনজীবীর পাশাপাশি সমাজ সেবা আপনি এই মুহূর্তে করছেন রাজ্যের বুকে, এই অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন? বেসিক্যালি যেটা বিষয়, আমি জাস্ট ল ফিল্ড জয়েন করেছি 3 বছর হয়েছে, বাট সোশ্যাল ওয়ার্কের সাথে আমি বিগত 7-8 বছর ধরেই জড়িত। 8 বছর বলতে তুমি বলতে পারো কি একেবারে আমি স্টুডেন্ট লাইফ থেকেই জড়িত। যখন আমি স্কুলে পড়তাম সেখানে এনএসএস ছিল, আমি এনএসএস এর খুব অ্যাক্টিভ মেম্বার ছিলাম। তারপর ধীরে ধীরে এনএসএস থেকে স্কুলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা 15 আগস্ট, 26 জানুয়ারি, ওই যে প্রোগ্রামগুলো হতো বা পরিবেশ দিবস যেগুলোই হতো, সেগুলো লিড আমাকেই করতে দেওয়া হতো স্কুল থেকে। তো সেখান থেকে আস্তে আস্তে সোশ্যাল সামাজিক কাজের প্রতি আমার ভালোবাসা বাড়ে। তারপর এনএসএস এর বহু কাজ আমরা করেছি, স্কুল, কলেজ, পরবর্তী টাইমে স্টেট লেভেলের বিভিন্ন ধরনের কাজ করলাম। করার পর যখন স্কুল গন্ডি বা কলেজ গন্ডি থেকে বের হলাম, এনএসএস এর সাথে আর জড়িত থাকতে পারলাম না। তখন মনে হলো যে কিছু একটা করা যায়। তখন আমি বিভিন্ন যে আমাদের রাজ্যের এনজিও গুলো ছিল সেগুলোর সাথে যুক্ত হই, এবং প্রথমত আমি সেগুলোর সাথেই কাজ করা শুরু করি। তারপরে ধীরে ধীরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যখন এই যে দায়িত্ব আমার উপর আসে, সেগুলো আমি কন্টিনিউ করার চেষ্টা করি। তারপর পরবর্তী টাইমে গত বছর আরজি করের ঘটনার সময় আমরা যখন রাস্তায় বিভিন্ন ধরনের প্রটেস্ট করছিলাম, তখন আমি লিড করছিলাম বিষয়গুলো। সবাই আমাকে বললো যে তুমি একটু দেখো। তখন যখন আমি লিড করছিলাম, তো আমাদের রাজ্যের যে সকল দিদিরা রয়েছে, দাদারা রয়েছে বা ছোট ভাই বোনরা যারা রয়েছে, সেখান থেকে তারা বলছে যে একদিন বিষয়টা করলে হবে না, কন্টিনিউ জিনিসটার উপর যদি আমরা সচেতনমূলক কিছু করতে পারি তো হয়তোবা আমরা কিছু একটা আটকাতে পারবো। তখন তোমার তাহলে কি করা যায়, তখন আমি ভাবলাম, আমি ওদেরকে প্রপোজাল দিলাম যে তাহলে আমরা একটা সংগঠন করি, সেখানে আমরা সবাই একসাথে যদি থাকি তাহলে আমরা হয়তোবা কন্টিনিউ সচেতনমূলক কিছু করতে পারবো। সেখান থেকে আমাদের কন্যা কথার যাত্রা, আর আজ এত দূর। এখন আমরা চেষ্টা করছি সোসাইটির জন্য কিছু করার। ম্যাম, জানতে চাইবো একাধারে আপনি একজন আইনজীবী, অন্য পাশে সমাজ সেবক, দুটোকে ব্যালেন্স করে কিভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে? দুটোকে ব্যালেন্স করে খুব মানে কঠিন ব্যাপার বিষয়টা। আমাদের যে প্রফেশন রয়েছে সেখানে কন্টিনিউ তোমার কিন্তু ফোকাস করতে হয়। সেক্ষেত্রে আমার যেটা করতে হয়, আমি অ্যাকচুয়ালি রেস্ট করি না। মানে যে টাইমটা হয়তো অন্যরা রেস্ট করে, আমি সেই টাইমটা রেস্ট করি না। ধরো আমি যদি কোনোদিন মনে হয় যে আমার সকাল 8টা থেকে কাজ করতে হবে, সকাল 8টা থেকে আমার কাজ কিন্তু কন্টিনিউ রাত 11টা-12টা অব্দি চলে। এর মাঝখানে রেস্টের কোনো শব্দ আমার কাছে নেই। দ্যাটস ওয়াই হয়তো আমি করতে পারি, বাট আমি চেষ্টা করি দুটোই ব্যালেন্সে রাখার জন্য। আর আরেকটা বিষয় হলো কি, সোশ্যাল ওয়ার্কার আইনজীবীর যে ব্যাপারটা, আমার কাছে যেটা মনে হয় যে সোশ্যাল ওয়ার্ক যে এটা
একটা কোনো ট্যাগ আমার পাশে লাগানো হয়তো বা উচিত না। একেবারে কারণ ধরো তুমি রাস্তায় কাউকে খাওয়া দিচ্ছ বা কাপড় দিচ্ছ, এর মানে তুমি সোশ্যাল ওয়ার্ক করছো এমন না। তুমি যেহেতু এখানে বসে রয়েছো এবং এটা আমাদের যে পডকাস্টটা যে প্ল্যাটফর্মে চলবে, সামাজিক মাধ্যমেই চলবে, সমাজের মানুষই দেখবে, তো ওয়ান টাইপ অফ তুমিও সোশ্যাল ওয়ার্কই করছো। এবার বিষয়টা হলো কি, আমরা যে যেখানে বসে রয়েছি, সমাজের যে যে পর্যায়ে, সরকারি অফিস, বেসরকারি অফিস, ডাক্তার, পুলিশ, হোয়াট এভার যেখানে বসে রয়েছি, আমরা কিন্তু সোসাইটিকে সার্ভিস দিচ্ছি, সমাজকে সার্ভিস দিচ্ছি, সমাজের জন্যই কাজ করতে। তো সুতরাং আমরা সকলেই সোশ্যাল ওয়ার্কার। সুতরাং আমরা কে কোথায় থেকে বসে কিভাবে কাজ করছি, একেবারে আমার নামের পাশে এক্সট্রা সোশ্যাল ওয়ার্কার আমি চাই না আর কি। বিষয়টা আমরা সবাই সোশ্যাল ওয়ার্কার। এই বিষয়ে একটু জানতে চাইবো। তাৎক্ষণিক বিষয়ে আপনার বিভিন্ন প্রতিক্রিয়া বিভিন্ন সময় আমরা সোশ্যাল মাধ্যমে দেখি। কিছুদিন আগে সম্প্রতি একটা শিশু বাচ্চা যখন মায়ের থেকে বিচ্ছিন্ন হয়েছে, আপনি প্রতিক্রিয়া নিয়েছিলেন। এভাবে প্রত্যেকটা সমাজের ব্যক্তিত্ব তাৎক্ষণিকভাবে যদি অ্যাকশন নেয়, তাহলে কি সমাজ পরিবর্তন মূল কাণ্ডারি সবাই হতে পারবে? একদম, তাৎক্ষণিক যে বিষয়টা সেটা খুব দরকার। আমরা কি করি, দেখা যায় কি, ধরো কি হয়তোবা সেদিন আমি যদি লাইফটা না করতাম, একেবারে হয়তোবা বিষয়টা সেভাবে স্প্রেড হতো না। গুরুত্ব দিয়ে দেখা হতো হতো না। না। আমি একটু আগে কি বললাম তোমাকে, যে আমরা যে যেখানেই বসে রয়েছি, যেখান থেকে যে কাজই করছি, আমরা সোসাইটির জন্য কাজ করছি। একেবারে তো সাথে সাথে যেহেতু আমাদের রাজ্যে এখন আমরা স্মার্ট সিটিতে বাস করছি, সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ রয়েছে। তো কোথাও কোনো কিছু চুরি হলে, রেপ হলে, খুন হলে, সাথে সাথে কিন্তু জিনিসগুলোকে আইডেন্টিফাই করা পসিবল রয়েছে। তো সেক্ষেত্রে ওইগুলোকে যদি আমরা যেখানে যে যে দায়িত্বে রয়েছে, সেগুলো যদি একটু গুরুত্ব দিয়ে দেখা যায়, একটু স্পিডলি কিভাবে করা যায়, তাহলে হয়তোবা আমরা সোসাইটিকে অনেকটা চেঞ্জ করতে পারবো। রেপ অনেকটা কম হবে। কারণ কি, আমরা অনেক সময় দেখি যে দোষীদের আইডেন্টিফাই করতে পারে না বা সেভাবে সাজা হচ্ছে না। দ্যাটস ওয়াই ওইগুলো বেশি পরিমাণে হচ্ছে। তো আমরা যদি আইডেন্টিফাই গুলো খুব তাড়াতাড়ি করতে পারি, তাহলে সোসাইটির সমস্যাগুলো তাড়াতাড়ি কমবে। এই ক্ষেত্রে ম্যাম, আপনি একজন আইনজীবী হওয়ার দরুন আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়াগুলো খুব দ্রুত নিতে পারছেন। সাধারণ ব্যক্তিরা অনেক সময় বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে পড়তে হয়। কি বলবেন এই বিষয়টা, কি আসলে আইনিভাবে কিভাবে দেখেন আপনারা অনেক সময়? আইনজীবীর বিষয় না, আমি স্টেপগুলো যে তাড়াতাড়ি নিতে পারছেন, নিতে পারি বা নেই, সেটা হলো গিয়ে এবছর আমাদের কন্যা কথার আমরা একটা নতুন গান রিলিজ করেছিলাম, যে এবার দুর্গা হও। একেবারে অর্থাৎ ট্রান্সফরমেশন করা, যে আমি কিচ্ছু পারি না, কিচ্ছু জানি না, সেখান থেকে রুখে কিভাবে দাঁড়ানো। একটা ছেলে উপর যদি অত্যাচার হয় বা একটা মেয়ের উপর যদি অত্যাচার হয়, সে যদি অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে তার সাথে অত্যাচারগুলো হবে না। সেখানে আইনের কোনো ব্যাপার না, সেটা হলো নিজের মনোবলটা বাড়ানো, টিপ করা আরো বেশি। আর সেক্ষেত্রে যদি কোনো ধরনের হেল্প লাগে, আমরা কন্যা কথা অলওয়েজ রয়েছি ওই সকল মানুষদের সচেতন করার জন্য, অ্যাক্টিভ করার জন্য। শুধুমাত্র একটাই সমস্যা সমাজের মধ্যে, যে রুখে দাঁড়ানো শিখতে হবে। কারণ আমরা কি দেখি, দুর্বল মানুষ যারা, তাদের উপরেই শোষণটা বেশি হয়, কারণ ওরা রুখে দাঁড়াতে পারে না। তো সেক্ষেত্রে আমার একটাই অ্যাডভাইস, যে রুখে দাঁড়ানো শিখুন। আমাদের এবছরের থিম সংই এটা ছিল, যে এবার দুর্গা হোক। সেটা শুধু মেয়েদের জন্য না, ছেলে মেয়ে বোধ সবার জন্য, প্রত্যেকের জন্য। তো সেক্ষেত্রে মনোবল বাড়াতে হবে, এতটুকুই। মনোবল যখন বাড়াবে, সোসাইটির যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ যে কোনো কিছু করতে পারবে। অন্যায় অত্যাচার সেগুলো থাকবে না, সেগুলোর সিস্টেম থাকে। আমরা ভয় পাই, সে কারণেই আমাদের সাথে রিপিটেড জিনিসগুলো বেশি হয়। আমরা রেপ দেখি, সিটিতেও হয়, কিন্তু তার থেকেও বেশি দেখবে যে আরবান এরিয়াগুলোতে, গ্রামের যে এরিয়াগুলোতে রয়েছে বা পাহাড়ি এরিয়াগুলোতে, সেগুলোতে খুব বেশি পরিমাণে হয়। হয়তোবা সেগুলোর এফআইআর হয় না, পেপারে আসে না, নিউজে আসে না, দ্যাটস ওয়াই আমাদের কাছে রিপোর্ট নেই। কিন্তু ওই জায়গাগুলোতে কিন্তু খুব বেশি পরিমাণে হয়। কেন হয়? কারণ সেখানকার যে মেয়েরা থাকে, ওরা রুখে দাঁড়ানোর যে, ওদের মনোবল বাড়ানোর যে সচেতনতা, সেটা নেই। তো সেটাই আমাদের কাজ, আমি সেটাই করে যাচ্ছি, যে মানুষের মনোবল বাড়ানো, সচেতন করা, এবং মানুষের এতটুকু যাতে মানুষের মধ্যে আসে, যে হ্যাঁ, আমিও যে কোনো জায়গা থেকে এসে উঠে দাঁড়াতে পারি, রুখে দাঁড়াতে পারি। এটাই। এখনো পর্যন্ত ম্যাম আপনি বিভিন্ন জায়গায় যান, গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে শহর আগরতলা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। ত্রিপুরার মধ্যে এখনো পর্যন্ত এরকম আইনি সমস্যা বা বিভিন্ন রকম জটিলতা ফেস করেছেন, কোন বিষয়টা বেশিভাবে প্রত্যক্ষ করছেন?
আইনি জটিলতা অ্যাকচুয়ালি যেটা এখন খুব বেশি পরিমাণে হচ্ছে সেটা হলো গিয়ে আমাদের অ্যাক্সিডেন্ট কেস, আচ্ছা, রোড অ্যাক্সিডেন্ট, সেটা সম্পর্কে আমাদের রাজ্যের মানুষের সচেতনতা খুব কম রয়েছে। যে রোড অ্যাক্সিডেন্ট হলে কি কি পর্যায়ে স্টেপ নেওয়া যেতে পারে। তো রেপ যখন হচ্ছে আমরা স্টেপ নিচ্ছি, আমরা নিউজ পেপারে দেখছি, টিভিতে দেখি, বা বিভিন্ন ধরো ইয়ারলি যদি আমরা আরটিআই করে রিপোর্ট নিই দেখি যে ম্যাক্সিমাম নেওয়া হচ্ছে, মার্ডার হলেও নেওয়া হচ্ছে, চুরি ডাকাতি সবকিছুতে নেওয়া হচ্ছে। কিন্তু যখন একটা নিডি পরিবারের মানুষের অ্যাক্সিডেন্ট হয় তার কিন্তু চিকিৎসা করার জন্য পয়সা থাকে না পর্যাপ্ত পরিমাণে, একেবারে। রাইট? এই বিষয়টা আমি গত 1 বছরে আইডেন্টিফাই করেছি। ওই বিষয়টা সম্পর্কে সচেতন আনতে হবে। আমরা যারাই ড্রাইভিং করি আমাদের উচিত আমাদের ড্রাইভিং লাইসেন্স এবং ইন্স্যুরেন্স আমাদের ঠিকঠাক থাকা, এবং কারোর যদি অ্যাক্সিডেন্ট হয় সে কিন্তু তার যে অ্যাক্সিডেন্ট বাবদ যে খরচা, মানে তোমার ট্রিটমেন্টের যে খরচা, চিকিৎসার যে খরচা, সে খরচাটা কিন্তু সে ইন্স্যুরেন্স ক্লেম করে পায়। একেবারে। এই বিষয়টা সম্পর্কে আমাদের সাধারণ মানুষদের সচেতনতা নেই, যার কারণে আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করাতে পারি না। আমাদের সরকারি হাসপাতাল বলো, জিবিপি বলো, বা বিভিন্ন হসপিটাল, আমাদের বেসরকারি হসপিটাল যখন ধরো খুব গুরুতর ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেগুলো কিন্তু পুরোটা ক্লেম করলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাওয়া যায়। এটা সম্পর্কে যখন কেউ সচেতন থাকবে তখন হয়তোবা অ্যাক্সিডেন্টের যে পেশেন্ট গুলো ওরা ট্রিটমেন্ট খুব ভালো নিতে পারবে। আমি প্রচুর রোড অ্যাক্সিডেন্ট দেখেছি যে মারা গেছে শুধুমাত্র ট্রিটমেন্টের অভাবে, পয়সা ছিল না। কোনো একটা ভালো অপারেশনের জন্য 5-10 লাখ টাকা থাকবে, কিন্তু নিডি ফ্যামিলি, অ্যাক্সিডেন্টই হয়, একেবারে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ট্রিটমেন্ট করাতে পারেনি, দ্যাটস ওয়াই মারা গেছে। কিন্তু ওরা, আমি যখন পরবর্তী টাইমে ওদের সাথে কথা বলি যে কোন গাড়ির সাথে কি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো, ওরা বাস গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার আসলো, বললো না, থানাতে এফআইআর করলেন না, তাহলে কোনো টাকা পয়সার ব্যাপার কোন না, এরকম তো জানি না, অ্যাক্সিডেন্ট হলো। গাড়ির নাম্বার আছে? হ্যাঁ নাম্বার আছে, গাড়ির নাম্বার ওদের কাছে আছে, কিন্তু ওরা যদি থানাতে গিয়ে একটা এফআইআর করতো, এজাহার করতো, তাহলে পার্টি কিন্তু গাড়ির ড্রাইভার ইন্স্যুরেন্স ক্লেম করে ওদেরকে পয়সা দিত, বা একটা পরিমাণে কোথাও না কোথাও থেকে হেল্প দিত। ধরো গুরুতর অ্যাক্সিডেন্ট, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের যদি 50 লাখ টাকাও খরচা হয় সে 50 লাখ টাকাই কিন্তু পাবে। তো যদি কারোর জানা থাকে যে আমার এখন অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার ট্রিটমেন্টের 50 লাখ টাকা খরচা হচ্ছে, তাহলে সে কোথাও থেকে 20 লাখ টাকা লোন নিতে পারবে, 30 লাখ টাকা লোন নিতে পারবে, নিয়ে ট্রিটমেন্ট করে পরবর্তী টাইমে কেস প্রসেসিং এ টাকাটা পালে সে টাকাটা করতে পারবে। কিন্তু আমরা জানি না সাধারণ জনগণরা, কারণ অ্যাক্সিডেন্ট যখন কারোর পরিবারের হয় তখন তার মাথা ঠিক থাকে না। তো এই জিনিসটা সম্পর্কে আইনি সচেতনতা আরো অনেকটা দরকার রোড অ্যাক্সিডেন্ট। আর আমরা বিগত দিনে 2025-এ খুব বেশি রোড অ্যাক্সিডেন্ট দেখেছি, এবং আমাদের অনেক প্রিয় লোকেরা, প্রতিভাবান লোকেরা আমরা হারিয়েছি। তো এটা সম্পর্কে সচেতনতা দরকার। এই বিষয়ে কন্যা কথা, যেহেতু আপনি ফাউন্ডার, এমন কোন সচেতনতা প্রোগ্রাম এখনো পর্যন্ত করেছেন কি, আগামী দিনে করার ইচ্ছা রয়েছে কি? এ বিষয়ে ত্রিপুরা ট্রাফিক কন্ট্রোল থেকে আমাকে ফোন করা হয়েছিল অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য। একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করেছি, কিন্তু আমাদের প্ল্যানিং রয়েছে এই বিষয়টা সম্পর্কে অ্যাটলিস্ট সাধারণ জনগণকে জানানো। তো আমরা এই বছরের আমাদের যে শিডিউল ক্যালেন্ডার ফিক্সড হচ্ছে সেখানে আমাদের অ্যাওয়ারনেস এই বিষয়টা থাকবে। আমরা গ্রামাঞ্চল বলুন বা শহরে কিছু বিক্ষিপ্ত জায়গায় আমরা ডাউরি সিস্টেম অফ লন কথা এখনো পর্যন্ত প্রত্যক্ষ করি। তো এই বিষয়ে কন্যা কথার কোনো প্রোগ্রাম রয়েছে কি বা আগামী দিনে করবেন কি, এবং আপনি একজন আইনজীবী হিসেবে এমন কোন কোন পরিলক্ষিত করেছেন বিষয়গুলি? গ্রাম অঞ্চলে অ্যাকচুয়ালি আমাদের কন্যা কথার মেনলি এগুলো নিয়েই কাজ। আমরা বিভিন্ন গ্রামে আমরা সচেতনমূলক শিবির করাচ্ছি, আইনি সচেতনমূলক শিবির করাচ্ছি। তার পাশাপাশি আমাদের যে ত্রিপুরা লিগেল এডের যে রয়েছে সরকারি সেটা থেকে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প হয়, এবং ম্যাক্সিমাম অ্যাওয়ারনেস ক্যাম্পে আমি নিজে যাই। তারপর তোমার সমাজ কল্যাণ দপ্তর থেকে বিভিন্ন ধরনের লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প হয়, সেগুলো থেকে আমি বিভিন্ন গ্রাম পরিদর্শন করি, এবং সেখানে গিয়ে আমরা এই বিষয়গুলো সম্পর্কে সেখানকার মানুষকে তুলে ধরি। যে দেখো, যখন আইন সম্পর্কে আমাদের বাড়ির
মানে পরিবারের যে মহিলারা রয়েছে, মহিলা বলো পুরুষ বলো যারাই, সবাই নির্যাতিত হয়। আজকে ডেটে পুরুষ নির্যাতিত হয়, শুধু মহিলা মহিলা করলে হবে না, পুরুষরাও নির্যাতিত হয়। ঠিক। তো যখন এজ এ ইন্ডিয়ান সিটিজেন, এজ এ উম্যান, তুমি এজ এ ম্যান, এজ এ ইন্ডিয়ান সিটিজেন হিসাবে আমরা সাধারণ জনতা আমরা জানি না আমাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে, কি কি আইন রয়েছে। আমি বাড়ি থেকে বের হচ্ছি, আমার গাড়ি বাড়ি দিলে কি হতে পারে, আমি কারোর সাথে বিবাহিত জীবনে রয়েছি, সেখানে আমার সাথে অত্যাচার হচ্ছে, তার বিনিময়ে আমি কি কি পেতে পারি, আমার সাথে ফ্রড হয়েছে, তার বিনিময়ে কি কি পেতে পারি। এই মানে স্পেসিফিক কিছু সম্পর্কে যেগুলো টপিক রয়েছে আমাদের মানে দৈনন্দিন জীবনে বাঁচতে গেলে যে সকল টপিক রয়েছে সেগুলো সম্পর্কে যদি অ্যাটলিস্ট আমাদের আইনি ধারণা থাকে তাহলে হয়তোবা জীবন অনেকটা ইজি হবে। তো ডাউরি সিস্টেম সম্পর্কে, প্রণ প্রথা সম্পর্কে আমরা বিভিন্ন এরিয়াতে অ্যাওয়ারনেস করাচ্ছি এবং মহিলাদের আমরা জানান দেওয়ার চেষ্টা করছি যে পারিবারিকভাবে যদি কেউ তাদের উপর অত্যাচার করে সেক্ষেত্রে কি কি মানে কি কি আইন রয়েছে যার বিনিময়ে তারা সেখান থেকে রিলিফ পেতে পারে, সেগুলো সম্পর্কে আমরা ওদেরকে অ্যাওয়ার করাচ্ছি। কারণ যখন একটা মেয়ের বিয়ে হয়, যার বাড়িতেই বিয়ে হচ্ছে, ওর বাড়ির কাউর অতটুকু মানে অধিকার নেই যে ওই মেয়েটার উপর অত্যাচার করুক, শারীরিক মানসিক দুটোই। ঠিক। তো তার জন্য কি কি আইন রয়েছে, কি কি স্টেপ নিলে ওরা সেখান থেকে মুক্তি পেতে পারে, তার জন্য আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করাচ্ছি এবং গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে। আমি নিজে ওদের হয়ে গিয়ে করাই, তো ওটা সচেতনতামূলক শিবির চলছে আমাদের। একেবারে আমি জানতে চাইবো শিশু সুরক্ষার যে বিষয়টা রাজ্যে ইদানিংকালে প্রচুর এমন কেস আপনাদের হাতেও পড়ছে বা প্রত্যক্ষ করছেন, শিশু সুরক্ষার বিষয়টা আপনি কিভাবে উঠে তুলবেন এই মুহূর্তে? শিশু সুরক্ষার বিষয়টা হলো গিয়ে প্রথমত বাল্য বিবাহ আমাদের রাজ্যে প্রচুর পরিমাণ রয়েছে, হয়তো সেগুলো পেপারে আসছে না, হয়তো সেগুলো নিউজ চ্যানেলে আসে না, যার কারণে হয়তো বা আমাদের কাছে ইনফরমেশন নেই। বাট আমরা যেহেতু একটা এনজিওতে রয়েছি এবং আমরা একটা এনজিও চালাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি আমাদের কাছে প্রায়ই ফোন আসে যে বাল্য বিবাহ হচ্ছে কোথাও না কোথাও। মানে একটুখানি তুমি যদি জাস্ট এখান থেকে চন্দ্রপুরটাই ক্রস করো, এরপরেই দেখবে কোথাও না কোথাও বাল্য বিবাহ কিন্তু হয়। আমাদেরকে ওই পাড়ার ওই এরিয়ার কেউ না কেউ ইনফর্ম করে যে এখানে একটা 14 বছরের মেয়ের বিয়ে হচ্ছে, একটা 17 বছরের মেয়ে বিয়ে হচ্ছে। ওইসব ক্ষেত্রে আমরা মুসলিম সংখ্যা খুব বেশি দেখি, যে মুসলিমদের ওই বিষয়টা খুব বেশি পরিমাণে বাল্য বিবাহটা হয়। আমি নিজেও 2-3টা বাল্য বিবাহ স্পটে গিয়ে আমি নিজে আটকিয়েছি। তার পাশাপাশি আমাদের যে চাইল্ড লাইন রয়েছে তাদেরকে যখন আমরা ইনফর্ম করি, ওরাও আমাদেরকে সে সকল বিষয়ে হেল্প করে, মানে সাথে সাথে ওরা রেসপন্স করে এবং আমরা কন্যা কথা ওদেরকে যথেষ্ট হেল্প করি। আমি কিছুদিন আগে জিরানিয়া কলা বাগানে একটা বাল্য বিবাহ, একটা মুসলিম বাল্য বিবাহ বন্ধ করেছিলাম। মেয়েটার 14 বছর ছিল। সেখানে আমাদের জিরানিয়া থানার পুলিশ আমাদেরকে হেল্প করে। আমরা যখন যাই রাত্রে 9:30 নাগাদ, তখন জিরানিয়া থানাকে আমরা ইনফর্ম করি, পুলিশরা আমাদেরকে ওদের বাড়িতে নিয়ে যায়। যাওয়ার পরে কি কি ঘটনা হয়, আমরা যখন সেখানে এন্ট্রি মারি সেদিন খুব বৃষ্টি ছিল, ভীষণ বৃষ্টি পড়ছে। আমার এনজিওর 2জন মেম্বার, আমি আর জিরানিয়া থানা থেকে 3জন পুলিশ সেখানে যাই। যাওয়ার সাথে সাথে গাড়ি টাড়ি ছিল, যখন আমরা ওই এরিয়াতে ঢুকি আমরা গিয়ে দেখি ওই বাড়িতে কেউ নেই, পুরো তালাও মারানি, জাস্ট একটা কাপড় দিয়ে বাঁধা। তো তখন তোমার এন্ট্রি করার সাথে সাথে দেখি কেউ নেই, পুলিশ ডাকাডাকি করছে। তখন আমি গিয়ে দরজাটা খুললাম, খুলে দেখি পুরো বিয়ের জিনিস পরে রয়েছে, মেহেন্দি টেহেন্দি পরে রয়েছে। মানে ওরা কোথাও না কোনোভাবে ইনফর্ম পেয়েছে যে পুলিশ আসছে। এই ধরনের ঘটনা দেখেছি এবং এমনও কিছু দেখেছি যে একদম ডাইরেক্ট বিয়েতে গিয়ে এসে বিয়েটা বাধার সম্মুখীন হতে হয় কিনা কখনো কখনো? প্রচুর বাধার সম্মুখীন হতে হয়। আমি যখন বিয়ে মানে জিরানিয়ারটা যেটা ছিল বা আরেকটা ছিল রানীর বাজারে, তখন আমাকে বিভিন্ন ধরনের ঠেট আসে। তো আমি এগুলোকে বেশি একটা কেয়ার করি না, কি করবে। আমার কথা হলো গিয়ে সোসাইটির জন্য যখন কাজ করতে নেমেছি, মরতে তো হবে ভাই, আমাদের জন্ম থেকে মরা অবধি আমাদের জানেনি। তো ভাই আমার মতে একটা এ ধরনের কোনো কিছু
যদি হতে হয় হবে, বাট আমার যেটা দায়িত্ব সেটা তো আমি করব, যেটা এজ এ হিউম্যান বিং হিসেবে আমার যেটা করণীয় আমি সেটা করব। এক্ষেত্রে জানতে চাইবো অভিভাবকদের সচেতনতা কতটুকু দরকার এই মুহূর্তে এসেও, 2026 সালে এসেও এই মুহূর্তে বাল্য বিবাহ থেকে প্রণপতা, অভিভাবকদের করণীয় কি? অভিভাবকদের করণীয় কি, আমি যখন গত 2-3 বছর ধরে বাল্য বিবাহটাকে টার্গেট করেছি, যখন আমার কাছে কন্টিনিউ ফোন আসা শুরু হয় তখন, বা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পে যখন আমাকে নিয়ে যাওয়া হয়, বলে যে ম্যাডাম বাল্য বিবাহ সম্পর্কে বলেন, তো আমি একবার রানীর বাজারের ওই দিকটাতে একটা স্কুলে যাই, সেখানে অভিভাবকরাই ছিল, সেখানে আমাকে অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য পাঠানো হয়। আমি বিভিন্ন বিষয় সম্পর্কে অ্যাওয়ার করেছি এবং বাল্য বিবাহ সম্পর্কে মেনলি অ্যাওয়ার করেছিলাম। তার ঠিক 3-4 দিন পর থেকে ওই এরিয়া থেকে আমার কাছে ফোন আসা শুরু হয়ে গেছে যে আমাদের এরিয়াতে বাল্য বিবাহ হচ্ছে, কেন করছে, এবং ওদের মিটিং এ ছিল যারা, ওরই মেয়ে। তো আমি তখন বিষয়টা আইডেন্টিফাই করেছি যে কোথায় থেকে বিষয়টা আসছে। একেবারে সেটার মেইনলি প্রথম বিষয় হলো গিয়ে আর্থিক দিকে যারা পিছিয়ে রয়েছে তারাই ওই ধরনের স্টেপ খুব বেশি পরিমাণে নিচ্ছে। তো আমরা যেটা করছি, আমরা কন্যা কথা, আমরা যেটা করছি, আমরা বিভিন্ন এরিয়াতে মহিলা স্বাবলম্বী করছি, তার পাশাপাশি বাচ্চাদের স্বাবলম্বী করছি। আরবান এরিয়াগুলোতে আমরা ফ্রিতে ক্লাস চালাচ্ছি, নাচের ক্লাস, গানের ক্লাস, রিসাইটেশন, বিভিন্ন ধরনের ক্লাসেস আমরা ফ্রিতে চালাচ্ছি, যাতে ওই সকল এরিয়ার বাচ্চাগুলো, আমি যখন কাউকে 2 বছর প্রপার ক্লাসেস দেব, এক ওরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে পারবে, সেখান থেকে ওদের আর্নিং আসবে। সেকেন্ড, ওরা যদি চায় ওরা ফিউচারে নাচের স্কুল, গানের স্কুল খুলবে, সেটা ওরা খুলে স্বাবলম্বী হতে পারবে, ওই পয়সা দিয়েই পড়াশোনা করতে পারবে, যাতে বাল্য বিবাহটা কিছুটা কমবে। আর আমরা বিভিন্ন এরিয়াতে, আরবান এরিয়াগুলোতে বেসিক্যালি আমরা স্বাবলম্বী করার চেষ্টা করছি মহিলাদের, বিভিন্ন মোমবাতি, ধূপকাঠি, বিভিন্ন হোয়াট এভার কাপড়, ওই সকল জিনিস দিয়ে বা স্টলের ব্যবস্থা করে দিয়ে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করছি। কারণ ঘরের মা যখন, মায়ের হাতে যখন টাকা থাকবে তখন সে বাচ্চাদের পড়ানোর কথাই ভাববে। কারণ আমি দেখেছি বাল্য বিবাহ সে জায়গাগুলোতেই হচ্ছে যেখানে ঘরের মায়ের হাতে পয়সা নেই। কারণ ঘরের মায়ের হাতে পয়সা আসলে সে সবার আগে ছেলে মেয়েদের কিভাবে বড় করতে পারবে, পড়াশোনা করাতে পারবে, সেটা চিন্তা ভাবনা করবে। তো যার কারণে আমরা সেভাবে এগোচ্ছি আর কি। সেটা দেখা যাবে আপ টু 10 ইয়ার 15 ইয়ার পর আমরা কি করতে পারছি, বাট আমরা এখন থেকে এই প্রসেসিং এই চলছি। ম্যাম, আমরা আরেকটা বিষয় জানতে চাইবো, আপনি একজন আইনজীবী এবং কন্যা কথার ফাউন্ডার। গরিব মানুষেরা কখনো কখনো শুধু আর্থিক দিকের জন্য আইনি পরিষেবা নিতে পারেন না, তো সেক্ষেত্রে কন্যা কথা এবং আইনজীবী হিসেবে আপনি কিভাবে পদক্ষেপ নেবেন? ম্যাক্সিমাম আমার জীবনে প্রথম যে কোর্ট ফার্স্ট জয়েন করার পর আমি প্রথম যে কেসটি করি, একটা এফআইআর লেখা ছিল, সেটা আমি ফ্রিতেই করি। বা এখনো ম্যাক্সিমাম, যেহেতু আমি সোশ্যাল ওয়ার্ক করি এবং সামাজিক মাধ্যমে ম্যাক্সিমাম মানুষ আমাকে সোশ্যাল ওয়ার্ক করতেই দেখে বা কোথাও থেকে ইনফরমেশন করে, ওই সকল মানুষই আমার অব্দি এসে পৌঁছায় যারা আর্থিক দিক থেকে দুর্বল। তা আমি এবং আমাদের টিমের যে লিগ্যাল সাইট দেখছে, আমরা চেষ্টা করি লিগেলি খুব বেশি হেল্প করার, যতটুকু আমাদের পক্ষে সম্ভব ফ্রিতে। আর তার পাশাপাশি না পারলে আমাদের রাজ্যে লিগ্যাল এড রয়েছে, মানে সরকারি ভাবে আইনি সহযোগিতা, অ্যাটলিস্ট ততটুকু আমরা পরামর্শ দিয়ে দিই যে ওই জায়গায় গেলে ফ্রিতে তুমি আইনি সহযোগিতা পাবে। আর বাকি ম্যাক্সিমাম আমাদের কাছে এই ধরনের কেসেস আয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হোয়াটসঅ্যাপে আসে বা বাড়িতে আসে, বিভিন্ন ধরনের। আমরা চেষ্টা করি যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা করার। একেবারেই একজন সামাজিক ব্যক্তিত্ব থেকে আইনজীবী, সার্বিক পরিস্থিতিতে রাজ্যের মানুষকে ভালো থাকা, সুস্থ থাকার জন্য এবং বিভিন্ন পরিবেশে প্রাসঙ্গিক বিষয় শেষভাবে কি বলতে চাইবেন? শেষভাবে বলতে চাইবো, প্রথমত স্কুলগুলোতে আমাদের আধ্যাত্মিক টপিক রাখা খুব দরকার, আধ্যাত্মিক বিষয় রাখা খুব দরকার। কারণ একটা মানুষ যদি ভিতর থেকে আধ্যাত্মিক না হয়, তাহলে আধ্যাত্মিক মিন্স কোনো ধর্ম না, আধ্যাত্মিক মিন্স নিজেকে জানা। আমি যদি আমার সোলের কি উদ্দেশ্য রয়েছে, আমার জন্ম হওয়ার কি উদ্দেশ্য রয়েছে, সেই জিনিসটা যদি সম্পর্কে আমি ক্লিয়ারিটি না থাকে আমার, তাহলে আমি কিছু করতে পারবো না।
তো সেক্ষেত্রে সেগুলো কোথায় থাকে? সেগুলো থাকে রামায়ণে, সেগুলো থাকে মহাভারতে, সেগুলো থাকে ভগবত গীতাতে। তো আমাদের যেমন হিস্ট্রি থাকতো, জিওগ্রাফি থাকতো, আমার মনে হয় স্কুলগুলোতে একটা টপিক অ্যাটলিস্ট থাকা বাঞ্ছনীয়। এ ধরনের টপিক থাকা বাঞ্ছনীয়, যেটাতে করে আমরা আমাদের জীবনের গতি কি, কোন ওয়েতে আমরা চললে ভালো হবে, বা সমাজের প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে, কি করা উচিত কি না করা উচিত, সেগুলো সম্পর্কে হয়তো বা আমাদের মধ্যে একটা ক্লিয়ারেন্স থাকবে। তো প্রথমত ওই বিষয়টা আমাদের করা উচিত। তার পাশাপাশি যেটা দরকার সেটা হলো গিয়ে লিগেলি সচেতনতা থাকা খুব বেশি দরকার। কারণ আইন ছাড়া দেশ দুনিয়া পৃথিবী কোনো কিছু চলে না। মানুষ যদি কোনো কিছুকে ভয় পায়, বা মানুষকে যদি কোনো মানে সাধারণ জনতা বা সবাইকেই, তো প্রধানমন্ত্রী যদি কোনো কিছু ভয় পায়, আইনকে ভয় পায়, কোনো কিছু যদি মানুষকে মানে ন্যায় বিচার দিতে পারে, সেটাও আইন। সুতরাং আমাদের যে বিষয়টার উপর আমরা টিকে রয়েছি, আমরা গুরুত্ব দিই না, আমরা জানিই না বিষয়টা, সে বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। স্পিরিচুয়াল জিনিস সম্পর্কে আমাদের নলেজ থাকা উচিত, আমাদের সোল পারপাস কি। আরেকটা হলো গিয়ে রুখে দাঁড়ানো শেখাটা খুব বেশি দরকার, যে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, রুখে দাঁড়াতে হয়। আমরা চাইলে সবকিছু করতে পারবো। দেখো, কোনো এমন জায়গায় কোনো কিছু লেখা নেই যে আমি এটা করতে পারবো না, আমি সেটা করতে পারবো না। আমরা চাইলে আমরা সবকিছু করতে পারবো। তো চেষ্টাটা তো করুন, শুরুটা তো করুন, তারপর দেখবেন ইজিলি সবকিছু হয়ে যাবে। কিন্তু শুরু তো কোথাও না কোথাও থেকে করতে হবে। তো আমার এতটুকুই, যারা করতে পারছেন না, না করতে পেরে ডিপ্রেশনে রয়েছেন, মানসিক অশান্তি ফিল করছেন, একবার শুরু তো করুন, সব পারবেন, সব হবে। এটাই। রুখে দাঁড়াতে হবে সমাজ সচেতনতায়, আর রুখে দাঁড়ালেই আপনিও পারবেন, এমনটাই বিশ্বাস এবং প্রত্যাশা করেছেন আইনজীবী থেকে কর্ণাকথার ফাউন্ডার পূজা দাস। এতক্ষণ আমরা ছিলাম লোককথার বিশেষ অনুষ্ঠানে। আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।